নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প বনফুলের লেখা একটি গল্পের নাম চন্দ্রায়ন। ট্রেন চলছে, কামরার মধ্যে চন্দ্রবাবু একা। আপাত দৃষ্টিতে দ্বিতীয় লোক না থাকলেও চারদিকে অসংখ্য লোকের মনের কথা স্তূপীকৃত, বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন কালিতে, বিভিন্ন কাগজে নিবদ্ধ অজস্র লোকের সহস্র প্রকার মনোভাব। নীরব অথচ মুখর। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। অন্ধকার, গভীর রাত্রি। স্বপ্ন লোকে বিচরণ করবার এটাই তো উপযুক্ত সময়। স্বপ্নাচ্ছন্ন নয়নে চন্দ্রবাবু একখিলি পান মুখে ফেলে দিলেন। জর্দার কৌটোটা ফতুয়ার পকেট থেকে বার করে ঢাকনার ওপর বার দুই তর্জনী আঘাত করে খুললেন। বেশ খানিকটা জর্দা তুলে ঊর্ধ্ব মুখে ধীরে ধীরে তা ব্যাহত আননে নিক্ষেপ করলেন। জানলা খুলে পিকও ফেললেন। জানলাটা সঙ্গে সঙ্গে বন্ধ করেও দিতে হলো। বেশ জোরে একটা হাওয়া উঠেছে। স্বপ্নাবৃষ্ট চন্দ্রবাবু ধীরে ধীরে এসে স্বস্থানে উপবেশন করলেন। চন্দ্রবাবু ধীর প্রকৃতির মানুষ। তরবর করে এটা উল্টিয়ে ওটা ভেঙে ছটফট করে বেড়ানো তার স্বভাব নয়। যা করেন ধীরে সুস্থে করেন। 5খানা চিঠি তিনি বেছে রাখলেন। সব চিঠি পড়বার তো সময় নেই, চাকরি করতে হবে তো। সময় থাকলে চন্দ্রবাবু সব না হোক আরো অনেক চিঠি নিশ্চয়ই পড়তেন। এসব বিষয়ে তার কৌতূহলের মন কখনো ক্লান্তি বোধ করে না। খামের চিঠি খোলবার বিবিধ কৌশল তিনি আরম্ভ করেছেন। এর জন্য যেসব জিনিসের প্রয়োজন সে তার সঙ্গেই থাকে। খামগুলো চন্দ্রবাবু একবার নেড়ে চেড়ে দেখলেন, তারপর নিবিষ্ট চিত্রে শুরু করলেন। চন্দ্রবাবু যুবক নন, স্থবির বৃদ্ধও নন। বস্তুত বাইরের থেকে দেখতে তাকে মনুষ্যরূপী একটা ঝুনো নারকেল বলেই বোধহয় মনে হবে। পৌর ব্যক্তি, কিন্তু পৌরত্বের ঠিক কোন স্থানে তিনি অবস্থিত এটা বলা কঠিন। চাকরির খাতা অনুসারে তার বয়স 48, কিন্তু সেটা মিথ্যে কথা। কবৎসর যে তিনি কামিয়েছেন তা জানাও শক্ত, কারণ সে খবর যারা জানতেন তারা কেউ বেঁচে নেই। মুখ দেখেও সঠিক কিছু বলা যায় না। দাড়ি গোঁফ জুলপিতে পাক ধরবা মাত্র তিনি খুর আর কলপের সাহায্যে নিয়েছেন। তৃতীয় পক্ষের তরুণী ভার্যা মাধুরীর নিকট অপ্রতিভ হবার লোক তিনি নন। কিন্তু বয়স যতই হোক চন্দ্রবাবু রসিক ব্যক্তি। ঝুনো নারকলের অন্তরে শ্বাস জল সবই আছে। তার ঘোলাটে চোখের দৃষ্টিতে গুলিখোর সুলভ যে প্রাণহীনতা প্রতীয়মান হয় তা স্বপ্নালুতারই একটা ছদ্মবেশ। আকৈশর রস পিপাসু তিনি। ছন্দ মিলিয়ে কবিতা অবশ্য কখনো লেখেন না। ওসব তুচ্ছ ব্যাপারে কখনো তৃপ্তি হয় না তার। কবিতা লিখে কি হবে? কবিতা করা কিংবা কবিতা অনুভব করা, অর্থাৎ প্রত্যক্ষ জীবনের মধ্যে তার রস আস্বাদন করাই তো হচ্ছে আসল কথা। তা তিনি বহুবার করেছেন। মাস্তুত ভাইতেরা বেঁচে থাকলে বলতে পারত যে কি আগ্রহ ভরে কত কষ্ট সহ্য করে তিনি বাসর ঘরে অথবা নবদম্পতির শয়নকক্ষে কৈশোরকালে আড়ি পাততেন। চোরের মতো চুপি চুপি উঠে গিয়ে কত বাতায়ন্তলে যে তিনি কান পেতেছেন, কত ছিদ্রপথে যে তার চোখ রেখেছেন তার আর ইয়ত্তা নেই। যৌবনকালেও কবিতা করেছেন অনেক। তার ইতিহাস তৎকালীন পরিচিত ডাক্তাররা আর তার বিগত 2 পত্নী জানতেন। ভগবান চাকরিটা জুটিয়ে দিয়েছেন চমৎকার, আর MS এর স্টার তিনি। বহু কবিতা অনুভব করবার সুযোগ মিলেছে, আর মিলবেও। চিঠির ভেতর কত জিনিস যে দেখেছেন, কত অদ্ভুত রকম মজা। চিঠির কাগজে প্রকাণ্ড ডিগ্রিওয়ালা নামছা, মহাবিদ্যান লোক, কিন্তু স্ত্রীকে
অবশ্য অবশ্য স্ত্রী কিনা সেটা ভগবানই জানে। এমন অশ্লীল ভাষায় চিঠি লিখেছেন যে তা উচ্চারণ করা যায় না। পড়তে কিন্তু বেশ বেশ মানে বেগ লাগে। আগে আগে চন্দ্রবাবু মেয়েলি হাতের লেখা দেখলে পত্র খুলতেন, এখন দু একটা খোলেন। কিন্তু এখন চন্দ্রবাবুর অভিজ্ঞতা হয়েছে যে মেয়েরা তেমন রসালো চিঠি লিখতে পারে না। প্রায়ই আমি ভালো আছি, তুমি কেমন আছো জাতীয় কথায় ভর্তি। বড় জোর তোমার জন্য মাঝে মাঝে মন কেমন করে, তুমি কবে আসবে? আর শেষে সেই এক কথা বাঁধাগত, চিঠির উত্তর দিও, আমার ভক্তিপূর্ণ প্রণাম যেন। আর অজস্র বানানে ভুল। চোনাও মাঝে মাঝে এটাও অবশ্য পেয়েছেন, কিন্তু অধিকাংশই বাজে। কখনো কোনো রসবতীর দেখা যে পাননি তা অবশ্য সত্যি নয়। সেই লোভেই এখনো দু একটা মেয়েলি হাতের লেখা খোলেন তিনি। কিন্তু কদাচিৎ সেরকম রসিকার দেখা পাওয়া যায়। অধিকাংশই বাজে। কি কি জিনিস কিনে আনতে হবে তার লম্বা ফর্দ সেদিন পাঠিয়েছিল একজন। চিঠি নাম মাত্র, সবই ফর্দ। স্বামীকে নয়, যেন বাজার সরকারকে পত্র লিখছে। মেয়েরা মজাদার চিঠি লিখতে পারে না, এটাই চন্দ্রবাবুর অভিজ্ঞতা। খামের ওপর পুরুষ হস্তে মেয়ের ঠিকানা লেখা দেখলেই চন্দ্রবাবু পুলকিত হয়ে ওঠেন। পুরুষদের লেখা চিঠিতে বস্তু থাকে। এই বিষয়ে অবশ্য চন্দ্রবাবুকে হতাশ হতে হয়েছে। বাংলা ইংরেজি ছাড়া অন্য ভাষা তার জানা নেই। পুরুষের লেখা মেয়েলি নামের চিঠি খুলে হয়তো দেখলেন হিন্দি কিংবা অন্য কোনো ভাষা, কিংবা হয়তো কোনো পিতা কন্যাকে পত্র লিখছে, কিংবা পুত্র মাতাকে। আরেক জাতীয় বিশেষত্বহীন চিঠি তিনি মাঝে মাঝে খুলে ফেলেন, যাতে বোঝাই যায় না যে লেখকের সঙ্গে উদ্দৃষ্ট রমণীর ঠিক সম্পর্কটা কি। কিন্তু এসব কথা বাদ দিলে মোটের ওপর পুরুষদের লেখা চিঠিতেই চন্দ্রবাবু বেশি মজা পান। ভালো ভালো চিঠির অংশ বিশেষ টুকেও রাখেন। পুরুষরা নির্লজ্জ, তারা তাদের কলম ছুটতে জানে, তাছাড়া তারা বেপরোয়া। পুরুষদের লেখা চিঠির ভেতরে তিনি একবার 100 টাকার একটা নোট একখানা পেয়েছিলেন। কে যেন লুকিয়ে প্রিয়তমাকে উপহার পাঠিয়েছিল। নোট অবশ্যই একবারই পেয়েছেন, কিন্তু ছবি পেয়েছেন বহু। তার একটা অ্যালবামই একটা ভরে গেছে। ফরাসি, জার্মানি, ইহুদি, ইংরেজ, জাপানি, বাঙালি, উড়িয়া, কত জাতের কত ঢঙের কি সব ছবি। পুরুষদের লেখা চিঠিতে যে প্রকৃত রসের সম্ভাবনা, এ বিষয়ে চন্দ্রবাবু নিঃসন্দেহ। মেয়েলি হাতের লেখা চিঠিও মাঝে মাঝে তাক লাগিয়ে দেয় অবশ্য। একবার একটা চিঠিতে ঠোঁটের ছাপও ছিল। রসের কথাও থাকে মাঝে মাঝে। তবে পুরুষদের লেখা চিঠির দিকেই চন্দ্রবাবুর ঝোঁকটা বেশি। মেয়েলি হাতের লেখা প্রথম চিঠিখানি খুলে চন্দ্রবাবু একদিন হতাশ হলেন, তবু পড়লেন। চিঠিটা এরকম: দিদি, তোমার রিপ্লাই কার্ড গতকাল পেলাম। তুমি আমাদের রিপ্লাই কার্ড লেখো। এটা তোমার পক্ষে লজ্জাকর নাও হতে পারে, কিন্তু এতে আমাদের লজ্জা হয়। তোমার বোঝা উচিত যে এখানে এখন সব দিক সামলাবার মতো লোক এক আমি ছাড়া আর কেউ নেই। বাবা তো কিছুই দেখেন না, সমস্ত হাঙ্গামা আমাকে পোয়াতে হয়। তাছাড়া আমার চাকরি আছে, এক মুহূর্ত আমি বিশ্রামের সময় পাই না। তবু তোমার চিঠি পাওয়ার 2-3 দিন আগেই গদাধরকে স্যাকরার কাছে পাঠিয়েছিলাম। তোমার গয়না তৈরি হয়ে গেছে। 7 দিন আগে যখন গেছিলাম তখন মাত্র কান পাশাটা হয়েছিল। শনিবার আমার নিজে গিয়ে আরেকবার দেখবার কথা ছিল, কিন্তু আমার মোটেই তো অবসর নেই। স্কুলের প্রাইজ নিয়ে অত্যন্ত ব্যস্ত আছি। গার্লস গাইডের সমস্ত ভার এখন আমার উপর। তোমার রসিদটা আমি আজই তালুকদার মহাশয়কে পাঠিয়ে দিয়েছি। তুমি তাকে চিঠি লিখে গয়না ডেলিভারি নেবার ব্যবস্থা করো। কান পাশাটা আমি দেখেছি, চমৎকার হয়েছে। অন্যগুলোর কথা অবশ্য বলতে পারবো না, দেখবার আমার অবশ্য সময়ও হয়নি। তোমাকে মিনতি করছি, এরকম কড়া কড়া চিঠি লিখে আমার মন খারাপ করে দিও না। ইতি নমিতা। চন্দ্রবাবু চিঠিখানা একবার শুঁকলেন। মৃদু আতরের গন্ধ আছে একটা। চক্ষু বুঝলেন। কল্পনা নেত্রে একটা স্ফুরিত ধারা একটা রুষ্ঠা তরুণীকে দেখবার চেষ্টা করলেন, কিন্তু মানসপটে অনিবার্যভাবে যে ছবিটা বারবার ফুটে উঠতে লাগলো
সেটা তার পরিচিত একটা শিক্ষয়িত্রী। গলার শাঁখি বার করা, শাঁকচুন্নি মার্কা শুষ্ক কালো মূর্তি, গলার আর গলার গালের হাড় উঁচু, খাঁড়ার মতো একটা নাক। মরুগে। চন্দ্রবাবু দ্বিতীয় চিঠি খুলল। সাবিত্রী সমাবেশে। তোমার পত্র পেলাম। তোমার যদি একটু বুঝে সুঝে না হয় তাহলে এই বাজারে তো আমি গেলাম। চালের মন 40-এর ঊর্ধ্বে, ডালও অগ্নিমূল্য, তরকারি কয়লা সমস্তই তদ্রূপ। সোপস্টোন মিশ্রিত আটার দাম নীলাম্বর বলল 12 আনা সের, সর্ষের তেল 2 টাকা, আর ঘিয়ের দাম জিজ্ঞাসা করবার সাহস হয় না। অতি সাধারণ একটা কাপড়, সেটা নাকি 10 টাকা জোড়া। তো মাসের খরচ যথাসাধ্য কিনেছি, সব নগদ দিতে পারলাম না। নীলাম্বরের দোকানে অনেক ধার রয়ে গেল। ধার না করবার উপায় কি? নবীনকে 20 টাকা পাঠাতে হলো। আমি একা আর কত পারি বলো? এমন দুঃসময়ে সায়া কিনা পড়লে নয়। হঠাৎ করে এক টাকা গজ মার্কিন ধারে কিনে বসলো। আমাকে তুমি নবাবগঞ্জের খাঁ মনে করো নাকি? প্রত্যহ জুতোর চোটে চাঁদির চটা উঠিয়ে মনিব আমাকে 500 নয়, 1000ও নয়, মাত্র 75টি টাকা দেয়। এ কথা তোমাদের কত মনে করিয়ে দেব বলো? আমার হাড় মাস কালি হয়ে গেল যে। অত দাম দিয়ে জর্দা কিনবারই বা কি দরকার? বাড়ির পাশে প্রফুল্লর দোকান থেকে আমাকে ডোবাবে দেখছি। কি আপুর! ভুলটা কুঁচকে চন্দ্রবাবু চিঠিটা খামে পুড়ে ফেললেন। পুরো 4 পৃষ্ঠা ধরে খুদিয়ে খুদিয়ে অক্ষরে কেবল এই এক কথা লেখা। তৃতীয় পত্রটা পুরুষের লেখা। ঠিকানার নাম নীলিমা বসু, খামের রং গোলাপি। এই পত্রটাও চন্দ্রবাবুকে হতাশ করল। নীলিমা আবার পুরুষের নাম? নীলিমা বাবু, আপনি যাবার সময় 2টো জিনিস ফেলে গেছেন, হকি স্টিক আর সিগার কেস। আপনার ইউরিন পরীক্ষার রিপোর্ট আজ এলো, সেই সঙ্গে পাঠাচ্ছি। 4% সুগার আছে। কি সর্বনাশ! কচু খেলে যা। বাজে চিঠি পড়বার সময় নেই চন্দ্রবাবু। চতুর্থ পত্রটা খুললেন। এটা বেশ মোটা চিঠি, পুরুষের হাতে লেখা। খাম খুলতেই একটা ছবি বের হলো। অদ্ভুত ছবি। নানা রকম পোস্টকার্ডে নানা রকম ছবি তিনি দেখেছেন, কিন্তু ঠিক এরকম তো কখনো তার চোখে পড়েনি। বাহ! মুগ্ধ নয়নে চন্দ্রবাবু চেয়ে রইলেন। তার নিষ্পাপ দৃষ্টি সহসা যেন জীবন্ত হয়ে উঠল। ছবি দেখে রুদ্রশ্বাসে পত্রটা পড়তে লাগলেন। বাহ বাহ, চমৎকার! এতক্ষণে শ্রম সার্থক হলো। এই তো চিঠির মতো একটা চিঠি পেলাম। বাহাদুর বটে ছোকরা। বৎসায়ন হ্যাভেলা এলিস ফ্রয়েড কিছু আর বাকি রাখেনি। কি ভাষা, কি বর্ণনা! চন্দ্রবাবুর নাকের পাটাগুলো ফুলে উঠল, ঠোঁটটা কাঁপতে লাগলো। 1 বার 2 বার 3 বার তিনি চিঠিখানা পড়লেন, তবু তৃপ্তি হলো না। একবার ইচ্ছে হলো চিঠিখানা রেখে দেন, কিন্তু তখনই আবার মনে হলো না, সেটা অধর্ম হবে। রাখবার দরকার কি? ভালো জায়গায় টুকে নিলেই হলো। এসব জিনিস টুকতেও সুখ। মাধুরীকে পড়ে শোনাতে হবে। মাধুরীর সঙ্গে অবশ্য 3 দিনের আগে দেখা হবে না, কিন্তু 3 দিন পরে তো হবে। এর মধ্যে অনেকবার তিনি এই ধরনের চিঠি টুকে মাধুরীকে শুনিয়েছেন। সহসা মাধুরীর মুখখানা মনের ওপর ফুটে উঠল। মাধুরীটা কেমন যেন, কিছুতেই যেন খুশি হয় না। কাছে গেলে প্যাঁচার মতো মুখ করে বসে থাকে, অথচ কি সুন্দর মুখখানা। হাসলে গালে টোল পড়ে, কিন্তু কিছুতেই হাসবে না। যাই হোক, এই চিঠির খানিকটা মাধুরীকে শুনতেই হবে। দেখি তো সে হাসে কিনা। সাগ্রহে টুকতে লাগলেন। টোকা হয়ে গেল। আদ্যপান্ত পত্রটা একবার পড়ে চন্দ্রবাবু সেটা খামে পুড়ে ফেললেন। ছবিটা অবশ্য বাইরে রইল। এবার হচ্ছে 5ম চিঠি। ঠিকানাটা ইংরেজিতে টাইপ করা, নীল রঙের খাম। এ ধরনের চিঠিতে অনেক সময় অপ্রত্যাশিত রকম মজা পাওয়া যায়।
অনেক স্বামী টাইপ করা খাম স্ত্রীকে দিয়ে আসেন। টাইপিস্ট ছুরিগুলো তাদের প্রেমাস্পদকে মাঝে মাঝে চমৎকার চিঠি লিখে টাইপ করা ঠিকানা। অনেক ভালো জিনিস মিলে চলে। চন্দ্রবাবু আরেক খিলি পান আর একটু জর্দা মুখে ঢাললেন, দিয়ে আস্তে আস্তে চিবুতে লাগলেন। লালা রসে মুখ ভরে উঠল। জানলা খুলে আরেকবার পিক ফেললেন। পাশে কি ভীষণ বিদ্যুৎ থামছে। জানলা বন্ধ করে দিলেন। চতুর্থ চিঠিটা যেন নেশার মতো তাকে পেয়ে বসেছে। কি সাংঘাতিক বর্ণনা! এটা পড়লে মাধুরী এবার নিশ্চয়ই। যাক, পঞ্চম চিঠিটা খুললেন। অনঙ্গ, তুমি আসবে শুনে খুব সুখী হলাম। তোমারই আশায় পথ চেয়ে আছি। আমি আর পারছি না। তুমি আমাকে নিয়ে যাও, তোমার দুটো পায়ে পড়ি। যেখানে হোক নিয়ে যাও। তুমি যেখানে যেমন ভাবে রাখবে সেখানেই ঠিক তেমন ভাবে থাকবো আমি। কেবল এই নরক থেকে উদ্ধার করো আমাকে। তুমি দেরি করো না। বুড়োটা কাল সকালে ডিউটিতে বেরোবে। 3 দিন পরেই ফিরবে আবার। আশা করি কাল বিকেলে কিংবা সকালে এসে পড়বে। আমি তৈরি থাকবো। আমার অসংখ্য চুম্বন নাও। ইতি, তোমারই মাধুরী। প্রচন্ড শব্দ করে বাইরে যেন একটা বাজ পড়ল। তাই এই সুন্দর হাস্য কৌতুকে ভরা এই লেখাটা বা এই গল্পটা আশা করি শ্রোতা বন্ধুদের খুবই ভালো লাগবে। কারণ লেখক বোধহয় বুঝতে পারেননি যে শেষ চিঠিটা তারই মাধুরীর লেখা অন্য কাউকে, তাই তার মাথায় বোধহয় একটা বজ্রাঘাত হলো। তাই এই সুন্দর কৌতুক ভরা গল্প ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নতুন, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে। আর যে বন্ধুরা আমার পাশে থেকে আমাকে পথ চলতে সাহায্য করছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো। অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।